26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল, অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ বহাল থাকলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট চত্বর থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছেন, মৈত্রীর সঙ্গে একবার কথা বলবো। মৈত্রী, আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করি, মানে ঠিক চাকরি সবারই বাতিল হয়ে গেল বা সবার চাকরি বাতিল হওয়ার যে নির্দেশ ছিল সেই নির্দেশে কোনো রকম কোনো ইন্টারফেয়ার করলো না সুপ্রিম কোর্ট। এর পিছনে ঠিক কি কি কারণ থাকতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো যোগ্য অযোগ্য এটা মিশে গেছে, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি, এটাই কি সবচেয়ে বড় কারণ ছিল? একেবারেই দেখো, একেবারে এই মামলার শুরু থেকেই তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তো বটেই, এবং তারপর বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তারা কিন্তু বারবার করে এটাই জানতে চেয়েছেন যে যোগ্য এবং অযোগ্যদেরকে কি আলাদা করা সম্ভব, এবং যদি আলাদা করা সম্ভব হয় তাহলে সেটা কিভাবে। এবং বারবার করে শুনানির শেষ দিন পর্যন্ত, অর্থাৎ 10ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তারা বারবার করে জানতে চেয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের কোনো সংখ্যা নির্দিষ্ট করে রয়েছে কিনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই এর তরফ থেকে একটি সংখ্যা উঠে এসেছে, এসএসসির তরফ থেকে একটি সংখ্যা উঠে এসেছে, এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরেকটি সংখ্যা উঠেছে, এবং কোনো সংখ্যার সঙ্গে কোনো সংখ্যার মিল নেই। একদিকে যখন মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে এসএসসির তরফ থেকে বলা হয়েছে যে তারা রেকমেন্ডেশন দিয়েছিলেন 23,000-এর কিছু বেশি নিয়োগের, সেখানে নিয়োগ হয়ে গিয়েছে 25,753 জন, এবং তাদের কিভাবে সেই সংখ্যা বাড়তি সংখ্যা নিয়োগ হলো। ওএমআর শিটের যে মূল তথ্য, সেই তথ্য ওএমআর শিটের যে সমস্যা হয়েছে বা ওএমআর শিটে যে কারচুপি হয়েছে তার তথ্য নেই, এমনটা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। ফলে সব মিলিয়ে যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করতে না পারাই কিন্তু সব থেকে বড় কারণ বলে মনে করছেন আইনজীবীরাও। তারা বলছেন যে শেষ দিন পর্যন্ত প্রধান বিচারপতির বেঞ্চ তারা চেষ্টা করেছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে কোনো ক্লিয়ার ডিস্টিংশন আছে কিনা, তাদেরকে পরিষ্কারভাবে আলাদা করা সম্ভব কিনা। তার কারণ প্রধান বিচারপতির কিন্তু তারা এই মামলার শুনানি চলাকালীন তিনি বারবার এটা উল্লেখ করেছেন যে তাদের কাছেও এটাই সব থেকে বড় প্রশ্ন যে যোগ্য অযোগ্যদেরকে আলাদা করা সম্ভব কিনা, এবং সম্ভব করা গেলেও কিভাবে। এমনকি তারা দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার বিষয়টিও কিন্তু তারা তুলে ধরেছিলেন, তারা সেটা সম্পর্কেও জানতে চেয়েছিলেন। ফলে প্রধান বিচারপতির বেঞ্চ তারা বারবার করে চেষ্টা করেছিল যে যোগ্য অযোগ্যদেরকে আলাদা করে কোনোভাবে যদি এই 26,000 যে বিপুল সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের সবার চাকরি বাতিলের বদলে শুধুমাত্র যারা অযোগ্য এবং যারা বেআইনিভাবে এই চাকরি পেয়েছেন শুধু তাদেরকে যদি বাদ দেওয়া যায়, কিন্তু সেই প্রক্রিয়া করা সম্ভব হয়নি। এবং সেই কারণেই যে সার্বিকভাবে যে ব্যাপক দুর্নীতি হয়েছে নিজেদের রায়ে, সেই বিষয়টির কথাও কিন্তু উল্লেখ করেছেন প্রধান বিচারপতি, এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে তারা হাইকোর্টের যে রায়, সেই রায়ে তারা আর হস্তক্ষেপ করতে চাননি। তার কারণ তাদের কাছে যথাযথ কারণ নেই যে কিভাবে তারা এই হাইকোর্টের রায়কে তারা খণ্ডন করবেন এবং সেখানে কিছু চেঞ্জেস করবেন। তবে তারা কিছু মডিফিকেশন করেছেন, কারণ বেশ কিছু আবেদন তাদের কাছে এসেছিল, ফলে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারা মডিফিকেশন করেছেন, কিন্তু মূল যে জায়গাটা, মূল যে রায়, তাতে কিন্তু কোনো হস্তক্ষেপ করতে পারেনি হাইকোর্ট। যদিও হাইকোর্টে সেই রায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারেনি, যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে একবার শুনবো মৈত্রীর সঙ্গে থাকো প্লিজ। কারা যোগ্য অযোগ্য, সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। শুধুমাত্র চাকরি চলে গেল তা নয়, বা চাকরি চলে যাওয়ার নির্দেশই বহাল থাকলো শুধু তাই নয়, বেতন ফেরত দিতে হবে। মৈত্রী, কাদের বেতন ফেরত দিতে হবে? দেখো, এখনো পর্যন্ত আইনজীবীরা তারা যেটা জানাচ্ছেন যে বেতন ফেরত দেওয়ার বিষয়টিতে টেন্টেড এবং আনটেন্টেডদের মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে, এবং সেটি বিস্তারিত অর্ডার আসার পরেই বোঝা যাবে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে 12% সুদের হারে যারা টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন তাদেরকেই বেতন ফেরত দিতে হতে পারে, এমনটাই কিন্তু আইনজীবীরা জানাচ্ছেন যে বিচারপতিদের রায়ে তেমনই ইঙ্গিত মিলেছে। কিন্তু বিস্তারিত যতক্ষণ না পর্যন্ত অর্ডার কপি হাতে আসছে তারাও সুনির্দিষ্ট করে বলতে পারছেন না যে এক্স্যাক্টলি কাদের বেতন ফেরত দিতে হবে। তবে বেতন যে ফেরত দিতে হবে সেই অর্ডার কিন্তু হাইকোর্টের ছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে টেন্টেডদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ ছিল হাইকোর্ট।
হাইকোর্টের এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে টেন্টেডদের বেতন ফেরত দেওয়ার কথাও কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে প্রথম যখন মামলার শুনানি হয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি উল্লেখ করেছিলেন যে যদি প্রমাণিত হয় টেন্টেড এবং আনটেডদেরকে আলাদা করা সম্ভব হয় তাহলে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে তাদের বেতন ফেরত দিতে হবে সেই শর্ত তিনি আরোপ করেছিলেন। ফলে সেই শর্তই চূড়ান্তভাবে বহাল থাকছে কিনা সেটা আর কিছুক্ষণের মধ্যেই বিস্তারিত অর্ডার কপি আসার পর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অমিতের সঙ্গে থাকো, বেতন ফেরত দেওয়া প্রসঙ্গে আইনজীবীরা কি বলছেন? এন্টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন, ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যার জায়গা তো এটাই, যোগ্য আর অযোগ্য আলাদা করা গেল না। যারা অযোগ্য তাদেরও চাকরি গেল, যারা যোগ্য তাদেরও চাকরি গেল, মুড়ি মিছরি একদর হয়ে গেল। শহীদ মিনারের তলায় তারা বসেছিলেন, নিচে সেখানে তারা বসেছিলেন, তারা সুবিচারের আশায় বসেছিলেন, বিচার পেলেন। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, তার উপরে তো আর কিছু নেই। সেই বিচার পাওয়ার পর, সেই রায় ঘোষণার পর তাদের বক্তব্য একবার শুনব। এটা আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। কিন্তু এরপরে আপনারা এবার কি করবেন? সুপ্রিম কোর্ট বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তারপরে আমাদের কেন নিতে হবে? আমাদের এই অ্যালিগেশনস নেই, আমি কি বলবো বলুন, আমি তো বলতে পারছি না। আমরা কত আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া, ওএমআর দেওয়া, আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কি কি করবো, কোথায় যাবো জানি না, আমি সত্যি বলতে পারছি না। কি পরীক্ষা এটা মানে আশা করিনি আমরা যে পুরো প্যানেল বাতিল হবে, কারণ আমরা যারা যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছি আমরা মানি যে আমরা কোনো দুর্নীতিতে মানে আপোষ করিনি, কাউকে টাকা পর্যন্ত দিইনি। এরপরে যদি এরকম হয়ে থাকে এবং হয়েওছে, আমরা মানে বৃহত্তরভাবে কিছু করে দেখাবো, আর উপায় তো নেই, আমাদের বৃহত্তর কিছু করতে হবে। কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুইসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে।